আমি কাকিমার সাথে যেতে চাইছিলাম না। তারপরও মা আমাকে বলল, তুই যা গিয়ে দেখ তোর কাকিমার বাসায় কি সমস্যা হয়েছে। কিন্তু আমি মনে মনে জানতাম এটা কাকিমার মনে হয় একটা অভিনয়। কিন্তু মা তা বুঝত না। যাই হোক, আমি কাকিমাকে বললাম, কাকিমা, আপনি সন্ধ্যায় আমাদের বাড়িতে কেন? কাকিমা বলল, বাবা, আমার ঘরের ভিতরে বৈদ্যুতিক লাইটটা জ্বলছে না, তাই আমি কাউকে পেলাম না। ঠিক তখনই আমার বন্ধু আরিফের কথা মনে পড়ে গেল। সে সবসময় আমায় বলতো, সাবধান, কাকিমার সব কথা বিশ্বাস করবি না। কিন্তু কাকিমা মাকে বলছিল, আমার ঘরে বৈদ্যুতিক সমস্যা, ঘরে বিদ্যুৎ নেই, তাই বাতি জ্বলছে না। যারা বিদ্যুৎ মেকানিক তাদের নাম্বার তো আমার কাছে নেই। তাই ভাবলাম সুমনের কাছে গিয়ে দেখি যে সে যদি বিদ্যুতের সমস্যা খুঁজে বের করতে পারে তাহলে আমার অনেক উপকার হবে। তারপর কাকিমা বলল, একটু দেখে আসতে। আমি মানা করেছিলাম যে আমি তো এসবের কিছু বুঝি না, আপনি একজন বিদ্যুৎ মিস্ত্রির খোঁজ নেন। কাকিমা বলল, বিদ্যুৎ মিস্ত্রি আমি কোথায় পাবো? আমার কাছে ফোন নাম্বারও নেই। তুমি আমার সঙ্গে চলো, দেখেই চলে আসবে। তারপর মা আমাকে ধমক দিয়ে বললেন, উনি শুধু তোর কাকিমা নন, উনি তোর শিক্ষকও। তুই ওনার সাথে যা, তুই এখনই যা, গিয়ে দেখ কি হয়েছে। তখন আমি কাকিমার সাথে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম। চারদিকে অন্ধকার, আমি কিছুটা ভয় পাচ্ছিলাম। কাকিমা একদম নীরব, কোনো কথা বলছিল না। মনে মনে ভাবছিলাম, কাকিমাকে নিয়ে আমার বন্ধু কিছু কথা বলেছিল, আমাকে সাবধান থাকতে বলেছিল। আমার বন্ধু আরিফের কথা মনে পড়তে লাগলো, আর মনের মধ্যে অজানা একটা ভয় হচ্ছিল। তারপর আমি কাকিমার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম ঘরের লাইট জ্বলছে। আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম, আপনি না বলেছেন ঘরের লাইট নষ্ট, তাহলে কেন জ্বলছে? কাকিমা তখন বলল, একটু পরেই বুঝতে পারবে। বন্ধুরা, সেদিন কি হয়েছিল সেই ঘটনাটি তোমাদের বলবো। আমার নাম সুমন স্বদেশী। সবেমাত্র কলেজের চৌকাঠে পা রেখেছি, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। বাবা শহরের এক কোনায় একটা ছোট্ট কং নিয়ে ফলের ব্যবসা করে। সেই সামান্য আয় দিয়েই আমাদের সংসার চলে। লেখাপড়ায় আমি কিছুটা দুর্বল ছিলাম, তবে আমার একটা বিশেষত্ব ছিল। কেউ যদি আমাকে একা ধরে ধরে কোনো বিষয় বুঝিয়ে দিত, আমি সেটা খুব সহলে আয়ত্ত করতে পারতাম। কিন্তু ক্লাসের ভিড়ে বা কোচিং সেন্টারের ১০-১২ জনের মধ্যে আমি কিছুই বুঝতে পারতাম না। আমার জন্য আলাদাভাবে শিক্ষক রাখার সামর্থ্য বাবার ছিল না, তাই কোনো রকমে টেনেটুনে এসএসসি পাশ করেছি। তবে সৃষ্টিকর্তা আমাকে একটা জিনিস দিয়েছিলেন, দেখতে আমি বেশ সুদর্শন ও স্মার্ট ছিলাম। আমার চেহারার কারণে অনেকেই আমাকে বড়লোক ঘরের ছেলে বলে ভুল করত। কলেজে ওঠার পর বেশ কয়েকজন মেয়ে আমার সাথে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছিল, কিন্তু আমি সবসময় নিজেকে গুটিয়ে রাখতাম। বাবা মায়ের অবাধ্য হবার কোনো ইচ্ছা আমার ছিল না। ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করব এবং বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করে তাদের মুখে হাসি ফোটাবো। তাই অন্যদিকে মন দেওয়ার কথা আমি ভাবতেও পারতাম না। কলেজে যাওয়ার পথে একটা পুরনো দোতলা বাড়ি পড়ত। সেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখতাম ব্যালকনিতে একজন মহিলা চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। বয়স ৪০-এর কোঠায় হবে, শান্ত বিষণ্ণ একজোড়া চোখ নিয়ে তিনি রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। আমি শুনেছিলাম উনি এই পাড়ার শিক্ষিকা কাকিমা। অল্প বয়সেই তিনি বিধবা হয়েছেন। তারপর থেকে এই বিশাল বাড়িতে একাই থাকেন। তার কোনো সন্তানাদি ছিল না এবং স্বামীর মৃত্যুর পর আর দ্বিতীয় বিয়েও করেননি। আমি যখনই তার বাড়ির সামনে দিয়ে যেতাম, তিনি আমার দিকে তাকিয়ে এক শান্ত ও আন্তরিক হাসি দিলেন। তার চোখের ভাষা আমি বুঝতাম না, মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান কিন্তু পারেন না। তার চাহনিতে এমন একটা রহস্য লুকিয়েছিল যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলত। আমি ছেলে হিসেবে লাজুক প্রকৃতির ছিলাম, তাই কখনো নিজে থেকে তার সাথে কথা বলার সাহস করিনি। শুধু দূর থেকে তার সেই রহস্যময় চাহনি এড়িয়ে দ্রুত পায়ে হেঁটে চলে যেতাম। একদিন কলেজ থেকে ফেরার পথে দেখি কাকিমার বাড়িতে কয়েকজন ছাত্রছাত্রী ঢুকছে। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলো। তিনি তো একা থাকেন, তাহলে ছাত্রছাত্রী কেন তার বাড়িতে যাচ্ছে? কৌতূহলবশত পরের দিন আমি একটু সময় নিয়ে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল পড়ার আওয়াজ। স্পষ্ট শুনতে পেলাম কাকিমা কাউকে ইংরাজি গ্রামার পড়াচ্ছেন। তার পড়ানোর ভঙ্গি, কণ্ঠস্বর আর বোঝানোর ক্ষমতা বাইরে থেকে শুনেই আমি মুগ্ধ হয়ে গেলাম।
মনে হচ্ছিল যেন কোনো জাদুকর তার জাদুর কাঠির ছোঁয়ায় কঠিন বিষয়কে সহজ করে দিচ্ছেন। আমি ভাবলাম, এমন একজন শিক্ষকের কাছে যদি পড়তে পারতাম তাহলে হয়তো আমার জীবনটাই বদলে যেত। কিন্তু সেই সামর্থ্য আমার কোথায়? দীর্ঘশ্বাস ফেলে আমি বাড়ির পথে পা বাড়ালাম, কিন্তু কাকিমার পড়ানোর সেই ধরন আমার মনের মধ্যে গেঁথে গেল। কাকিমার পড়ানোর ধরন দেখে মুগ্ধ হওয়ার পর থেকে আমার মনে একটা চাপা ইচ্ছা তৈরি হলো, যদি তার কাছে পড়তে পারতাম। কিন্তু সংকোচ আর আর্থিক দৈন্যতার কারণে সেই ইচ্ছাটা মনেই চেপে রাখলাম। কয়েকদিন পর কলেজ থেকে ফেরার সময় আমি সাহস করে কাকিমার বাড়ির গেটের সামনে দাঁড়ালাম। উঁকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছিলাম। ভেতরের ঘর থেকে তখনও পড়ানোর আওয়াজ আসছিল। আমি ভাবছিলাম একবার ভেতরে গিয়ে দেখব কিনা। এমন সময় তিনি হয়তো কাউকে পড়ানো শেষ করে বাইরে এলেন। আমাকে গেটের সামনে দাঁড়ানো দেখে তিনি কিছুটা অবাক হলেন। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বাবা? ভেতরে এসো, শান্ত গলায় বললেন তিনি। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, না কাকিমা, মানে আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই। তিনি মৃদু হেসে বললেন, আমি তো প্রায়ই তোমাকে এই রাস্তা দিয়ে যেতে দেখি, কিন্তু তুমি তো কোনোদিন এভাবে দাঁড়াও না, আজ কি মনে করে? তার হাসিতে একটা অদ্ভুত মায়া ছিল, যা আমার ভয়টাকে কিছুটা কমিয়ে দিল। আমি সাহস করে বললাম, কাকিমা, আমি সেদিন আপনার পড়ানো শুনছিলাম, আপনি অনেক সুন্দর করে বোঝান। আমার কথা শুনে তার মুখের বিষণ্ণ ভাবটা যেন একটু কমল। তিনি বললেন, তুমি খুব সুন্দর করে কথা বলো, তোমাকে দেখে মনে হয় খুব সম্ভ্রান্ত ঘরের ছেলে। আমি লজ্জিত হয়ে মাথা নিচু করে বললাম, না কাকিমা, আপনি যা ভাবছেন তা নয়। আমার বাবা একজন সাধারণ চা বিক্রেতা, আমাদের সংসার খুব কষ্টে চলে। তিনি আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি উত্তর দিলাম, বাহ, রেজাল্ট তো নিশ্চয়ই খুব ভালো করেছ। এবার আমার লজ্জাটা আরও বাড়ল। আমি সংকোচের সাথে বললাম, না কাকিমা, আমি লেখাপড়ায় তেমন ভালো নই। আসলে আমি একসাথে অনেকের সাথে পড়লে কিছু বুঝতে পারি না। আমাকে একা ধরে ধরে পড়ালে আমি ঠিকই বুঝি। আমার কথাগুলো তিনি খুব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, তাহলে তুমি এখন কিভাবে পড়ছো? কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ো? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, না কাকিমা, এখনো কোথাও ভর্তি হইনি। ভর্তি হয়েই বা কি হবে? ভিড়ের মধ্যে তো আমি পড়াই বুঝতে পারবো না। আর একা পড়ানোর মতো শিক্ষকের বেতন দেওয়ার সামর্থ্য আমার বাবার নেই। আমার কথা শেষ হতে কাকিমা এমন একটা কথা বললেন যা শুনে আমি চমকে উঠলাম। তিনি বললেন, তুমি চাইলে আমার কাছে পড়তে পারো, আমি তোমাকে একাই পড়াবো। আমিও অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। বললাম, কিন্তু কাকিমা, আমি তো আপনাকে পড়ানোর টাকা দিতে পারবো না। তিনি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত স্নিগ্ধ হাসি দিলেন। বললেন, তোমার টাকা দিতে হবে না, তুমি শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া করো। যদি তুমি ভালো ফল করতে পারো, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। দরকার হলে তোমার বই খাতা বা কলেজের অন্যান্য খরচের জন্যও আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এই যুগে এমন মানুষও আছে যেখানে শিক্ষকরা টাকার জন্য সবকিছু করতে পারে, সেখানে একজন অচেনা মহিলা আমাকে বিনা পয়সায় পড়াতে চাইছেন, এমনকি অন্যান্য খরচও দিতে চাইছেন। আমার মনে প্রশ্ন জাগল, তিনি কেন আমার জন্য এত কিছু করছেন? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? তার এই উদারতার পেছনে অন্য কোনো গোপন কারণ নেই তো? আমার কিশোর মন কৌতূহল আর কিছুটা বিভ্রান্তিতে ভরে উঠল। কাকিমার প্রস্তাবে আমি এতটাই অবাক আর সন্দিহান হয়েছিলাম যে কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। আমার চুপ করে থাকা দেখে তিনি আবার বললেন, কি ভাবছ এত? আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমি বললাম, আমার নাম সুমন স্বদেশী। তাহলে সুমন স্বদেশী, তুমি কি কাল থেকে আমার কাছে পড়তে আসবে? তার কণ্ঠে ছিল এক ধরনের আকুতি। আমি বললাম, কাকিমা, আমি বাবাকে একবার জিজ্ঞেস করে আপনাকে জানাবো। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে খুব যত্ন করে পড়াবো, তোমার কোনো ভয় নেই। তিনি আশ্বাস দিলেন। সেদিন বাড়ি ফিরে আমি বাবাকে সব খুলে বললাম। বাবা প্রথমে কিছুটা অবাক হলেন,
কিন্তু আমার আগ্রহ দেখে আর না করলেন না। তিনি বললেন, যদি উনি সত্যিই এত ভালো মানুষ হন তাহলে এটা তোর ভাগ্য, গিয়ে দেখ, যদি ভালো লাগে তাহলে পড়বি। পরদিন থেকে আমি কাকিমার বাড়িতে পড়তে যাওয়া শুরু করলাম। তিনি সত্যিই তার কথা রেখেছিলেন। প্রতিদিন বিকেলে আমি তার কাছে যেতাম, আর তিনি ঘন্টার পর ঘন্টা আমাকে একা পড়াতেন। ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়নের মতো কঠিন বিষয়গুলো তিনি এমনভাবে বুঝিয়ে দিতেন যেন সেগুলো গল্পের মতো সহজ। তার পড়ানোর গুণে কয়েক সপ্তাহের মধ্যেই আমার আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করল। কলেজের পরীক্ষায় আমি আগের চেয়ে অনেক ভালো করতে লাগলাম। কিন্তু এর মধ্যেই একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। আমি যেদিন থেকে কাকিমার বাড়িতে একা পড়া শুরু করলাম, তার কিছুদিন পর থেকেই অন্য ছাত্রছাত্রীরা আর পড়তে আসতো না। প্রথম প্রথম ভাবতাম হয়তো তাদের পড়ার সময় বদলে গেছে, কিন্তু সপ্তাহখানেক পরেও যখন কাউকে দেখলাম না, আমার মনে খটকা লাগলো। একদিন আমি কাকিমাকে জিজ্ঞেসই করে ফেললাম, কাকিমা, আপনার অন্য ছাত্রছাত্রীরা এখন আর পড়তে আসে না কেন? আমার প্রশ্ন শুনে তিনি কিছুটা অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওদের প্রত্যেককে আলাদা করে সময় দিতে হয়, কিন্তু আমার তো এখন আর ততটা সময় নেই, তাই ওদের তার উত্তরটা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হলো না। যে মানুষটা আমাকে ঘন্টার পর ঘন্টা বিনে পয়সায় পড়াচ্ছেন, তার হঠাৎ করে অন্য ছাত্রদের জন্য সময়ের অভাব হবে কেন? আমার মনের মধ্যে সেই পুরনো সন্দেহটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। তিনি কি শুধু আমাকে পড়ানোর জন্যই বাকি সবাইকে বিদায় করে দিয়েছেন? কিন্তু কেন? আমার মতো একজন সাধারণ ছেলের জন্য তার এত আগ্রহের কারণ কি? কাকিমা আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন। প্রায়ই আমার জন্য নাস্তা বানিয়ে রাখতেন, আমার কলেজের খোঁজখবর নিতেন, এমনকি আমার পারিবারিক সমস্যার কথাও মন দিয়ে শুনতেন। তার আচরণে কোনো খুঁত ছিল না, কিন্তু তার এই অতিরিক্ত যত্ন আর রহস্যময় ব্যবহার আমার মনের অস্বস্তিটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল এই আপাত শান্ত বাড়ির দেয়ালের আড়ালে এমন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে যা আমার জন্য মোটেও সুখকর নয়। কাকিমার উত্তর আমার মনের সন্দেহকে দূর করার বদলে আরও বাড়িয়ে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু একটা লুকাচ্ছেন। তার এই নিঃস্বার্থ আচরণের পেছনে নিশ্চয়ই এমন কোনো উদ্দেশ্য আছে যা তিনি আমাকে বলতে চান না। আমার কিশোর মন নানা রকম নেতিবাচক চিন্তায় ভরে যাচ্ছিল। এর কিছুদিন পর একদিন বাজারে যাওয়ার পথে আমার সাথে সেই ছাত্রদের একজনের দেখা হয়ে গেল, যারা আগে কাকিমার কাছে পড়ত। ছেলেটির নাম ছিল রারিফ। আমি সুযোগ পেয়ে তাকে জিজ্ঞেস করলাম, কিসের রারিফ, তোরা এখন আর কাকিমার কাছে পড়তে যা? রারিফ আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকালো, তারপর বলল, আরে ভাই, আর বলো না, কাকিমা তো এখন আর আগের মতো নেই। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? রারিফ কিছুটা ক্ষোভ নিয়ে বলল, আগে আমরা সবাই একসাথে পড়তাম, খুব ভালোই চলছিল। হঠাৎ করে কাকিমা বললেন তিনি আর একসাথে সবাইকে পড়াতে পারবেন না। তিনি এখন থেকে শুধু একজন বা দুজন ছাত্রকে আলাদা করে সময় দিয়ে পড়াতে চান। আমাদের পক্ষে তো একা পড়ার খরচ দেওয়া সম্ভব নয়, তাই আমরা সবাই একসাথে পড়া ছেড়ে দিয়ে অন্য স্যারের কাছে ভর্তি হয়েছি। রাহাতের কথাগুলো আমার মাথায় যেন বজ্রপাতের মতো লাগলো। তাহলে আমার ধারণাই শুধু কাকিমার চিন্তাই ঘুরে ফিরে আসছিল। এমন সময় আমাদের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এত সন্ধ্যায় আমাদের বাড়িতে সাধারণত কেউ আসে না। মা কিছুটা অবাক হয়ে দরজা খুলতে গেলেন। দরজা খোলার পর মায়ের কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। মা জিজ্ঞেস করছেন, আপনি কে, কাকে চাই? ওপাশ থেকে যে উত্তরটা ভেসে এলো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা শান্ত কিন্তু উদ্বিগ্ন কণ্ঠ বলে উঠল, আমি শিমুলের প্রাইভেট টিচার, ওর মার সাথে একটু কথা বলতে পারি? এটা কাকিমার গলা! তিনি আমাদের বাড়িতে চলে এসেছেন! আমার মনটা ধড়াস করে উঠল। আমি দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। মা তাকে ভেতরে আসতে বললেন। মা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এত সন্ধ্যায়, কোনো বিশেষ দরকার ছিল কি? কাকিমা ঘরের ভেতরে এসে আমার দিকে তাকালেন। তার চোখে মুখে ছিল রাজ্যের চিন্তা আর উদ্বেগ। তিনি বললেন, শিমুলের সাথেই খুব জরুরি কথা ছিল। ও দুদিন ধরে পড়তে আসছে না, ফোনও ধরছে না, তাই খুব চিন্তা হচ্ছিল, তাই বাধ্য হয়েই চলে এলাম। মা এবার আমার দিকে তাকিয়ে কিছুটা শাসনের সুরে বললেন, কিরে, তুই পড়তে যাসনি কেন? আর তোর ম্যাডাম ফোন দিয়েছেন, ধরিসনি কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম।
আমার ভয় আর অস্বস্তি দুটোই চরগে পৌঁছেছিল। কাকিমা কেন এসেছেন? তিনি কি আমার বাবা মায়ের কাছে কিছু বলবেন? কাকিমা আমার অবস্থা বুঝতে পারলেন। তিনি মায়ের দিকে তাকিয়ে বললেন, আপা, আপনি কিছু মনে করবেন না। শিমুলের সাথে আমার একান্তে কিছু কথা ছিল। আমি কি ওকে 10 মিনিটের জন্য আমার বাসায় নিয়ে যেতে পারি? খুব জরুরি। তার কণ্ঠস্বর এতটাই আকুতি ভরা ছিল যে মা আর না করতে পারলেন না। তিনি আমাকে বললেন, যা, ঘুরে আয়, আর শুনে আয় ম্যাডাম কি বলেন। আমি ভয়ে ভয়ে কাকিমার পিছু পিছু আমাদের বাড়ি থেকে বের হলাম। রাস্তাটা ছিল অন্ধকার। ল্যাম্পপোস্টের আবছা আলোয় আমি দেখলাম কাকিমার চোখ দুটো ছলছল করছে। তিনি রাস্তায় একটা কথাও বললেন না। তার এই নীরবতা আমার ভয়টাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিচ্ছিল। তার বাড়ির সামনে এসেই তিনি দরজা খুললেন। আমি ঘরের ভেতরে ঢুকতেই তিনি বললেন, বসো বাবা। ঘরের লাইট জ্বালানোই ছিল। আমি দেখলাম তার পুরো ঘরটা কেমন যেন অগোছালো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তিনি কেন আমাকে এখানে একা নিয়ে এলেন? এরপর কি হতে চলেছে? আমার মাথায় তখন পৃথিবীর সব চিন্তা ভিড় করছিল। আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম যেন পরিস্থিতি সহজ হয়। আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি। কাকিমা আমার দিকে এক পলক তাকিয়ে ভেতরের ঘরে চলে গেলেন। আমার মনটা দুশ্চিন্তায় ভরে যাচ্ছিল। কয়েক মুহূর্ত পর তিনি ফিরে এলেন। তার হাতে ছিল ধুলোমাখা একটা ছবির ফ্রেম। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তার আরিফ দুটো কাঁপছিল। তিনি ফ্রেমটা আমার দিকে বাড়িয়ে দিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, বাবা সুমন স্বদেশী, ছবিটার দিকে একবার তাকাও, দেখো তো একে চিনতে পারো কিনা। আমি কাঁপা কাঁপা হাতে ফ্রেমটা নিলাম, ছবিটা দেখছিলাম, কিন্তু কাচের ভেতর দিয়ে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবিটা দেখা মাত্র আমার শরীর যেন অবশ হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। ছবিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সে তো হুবহু আমি। একই রকম নাক, চোখ, মুখের গড়ন, যেন আমারই কোনো ছোটবেলার। বিস্ময়ে হতবাক হয়ে কাকিমার দিকে তাকালাম। বললাম, কাকিমা, এই ছবি তো, এই ছিল তো দেখতে একদম আমার মতো, কিন্তু আমার ছবি আপনার কাছে কেন? আর এই ছেলেটি আপনার কে হয়? আমার প্রশ্ন শুনে কাকিমা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। আঁচলে চোখ মুছতে মুছতে ফোপাতে ফোপাতে বললেন, ও আমার ছেলে ছিল, আমার একমাত্র ছেলে শ্রাবণ। তিনি একটু থেমে আবার বলতে শুরু করলেন, আজ থেকে ঠিক 3 বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় আমি আমার শ্রাবণকে হারিয়েছি। ও তখন তোমার মতোই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত। আমার পৃথিবীটা সেই দিনই অন্ধকার হয়ে গিয়েছিল। ওর বাবা তো আগেই চলে গিয়েছিলেন। তারপর ওই ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কাকিমা কান্নার দমকে কথা শেষ করতে পারছিলেন না। আমি তার কথা শুনে পাথর হয়ে গিয়েছিলাম। আমার সব ভয়, সব সন্দেহ মুহূর্তের মধ্যে উড়ে গেল। তার কান্নার মধ্যে আমি একজন সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। তিনি বলতে থাকলেন, আমি তোমাকে যেদিন প্রথম আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে দেখি, সেদিন আমার মনের ভেতরটা হাহাকার করে উঠেছিল। তুমি দেখতে হুবহু আমার শ্রাবণের মতো, একই রকম হাঁটা চলা, একই রকম নিষ্পাপ মুখ। আমি প্রতিদিন তোমার পথের দিকে চেয়ে থাকতাম, শুধু একবার তোমাকে দেখার জন্য। তোমাকে দেখলে আমার মনে হতো আমার শ্রাবণী বুঝি ফিরে এসেছে। আমার খুব ইচ্ছে করছিল তোমার সাথে কথা বলি, কিন্তু সংকোচে পারিনি। তারপর যেদিন তুমি আমার বাড়িতে এলে, আমার মনে হলো সৃষ্টিকর্তা বুঝি আমার কথা শুনেছে। তোমার মধ্যে আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিলাম। তাই আমি চেয়েছিলাম আমার শ্রাবণের মতো তোমাকেও আমি নিজের হাতে পড়িয়ে মানুষের মতো মানুষ করব। আমার শ্রাবণের যে স্বপ্নগুলো পূরণ হয়নি, আমি চেয়েছিলাম সেই স্বপ্নগুলো তুমি পূরণ করো। এই কারণেই আমি বাকি ছাত্রদের পড়ানো ছেড়ে দিয়েছিলাম, যাতে আমি আমার সবটুকু দিয়ে শুধু তোমাকে তৈরি করতে পারি। আমার এই পড়ানোর মধ্যে, ভালোবাসার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বাবা। কাকিমার কথাগুলো আমার হৃদয়টা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমি নিজের চিন্তাভাবনার জন্য প্রচণ্ড লজ্জিত হলাম। যে মানুষটা আমাকে সন্তানের স্নেহে আগলে রাখতে চেয়েছেন,
তাকে আমি কত জঘন্যভাবে সন্দেহ করেছি। আমার চোখে পানি চলে এলো। আমি কাকিমার পায়ের কাছে বসে পড়লাম। বললাম, কাকিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছি। আমি বুঝতে পারিনি আপনার এত বড় একটা কষ্ট লুকিয়ে আছে। তিনি বললেন, তোর কোনো দোষ নেই বাবা, ভুলটা আমারই। আমার উচিত ছিল শুরুতেই তোমাকে সব খুলে বলা। তাহলে হয়তো আজ আমাদের মধ্যে এই ভুল বুঝাবুঝি হতো না। আমি বললাম, না কাকিমা, আপনার কোনো ভুল নেই। আপনি আজ থেকে শুধু আমার শিক্ষিকা নন, আপনি আমার মা। আমি কথা দিচ্ছি, আমি আপনার ছেলের অপূর্ণ স্বপ্ন পূরণ করব। আমি অনেক বড় হয়ে আপনার মুখ উজ্জ্বল করব। সেদিন আমি কাকিমার ভেতরের সব রহস্য জানতে পারলাম। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, তার উদ্দেশ্য ছিল মহৎ। তিনি একজন বিধবা নারী নন, তিনি একজন গর্বিত মা, যার স্নেহের ছায়ায় আমি আমার নতুন জীবন খুঁজে পেয়েছিলাম। এই ঘটনাটি আমাকে শিখিয়েছিল, চেহারা বা পরিস্থিতি দেখে কখনো কাউকে বিচার করতে নেই। প্রতিটি মানুষের আড়ালেই একটা গল্প থাকে, যা না জেনে কোনো সিদ্ধান্তে আসাটা সবচেয়ে বড় ভুল। বন্ধুরা, গল্পটি আপনার কাছে কেমন লাগলো তার মতামত কমেন্ট করে জানাবেন।